হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। কেমন আছো তোমরা? যারা তোমরা WBSL/ST লাইফ সায়েন্সের প্রিপারেশন নিচ্ছ, একদম শেষ পর্যায়ে কিন্তু চলে এসেছে, আর মাত্র 40 দিন বাকি। যদি আমরা 20 তারিখ থেকে ধরি, আজকে হলো যে আমাদের আগস্টের, আজকে হলো জুলাইয়ের, আমাদের 20 তারিখ থেকে যদি ধরি, আমরা পাবো কত দিন? এই যে যদি জুলাইয়ের আমরা ধরি যে 20 তারিখ, ঠিক আছে, তাহলে আর আগস্টের পুরো মাস, আগস্টের 1 থেকে 31, ঠিক আছে, তাহলে আমরা ধরে নিই প্রায় আমরা 40 দিন পাচ্ছি, ঠিক আছে। 40 দিনের প্রিপারেশন আমরা কিভাবে করব, কিভাবে করলে আমরা এইবার SL/ST পরীক্ষার যে লাইফ সায়েন্সের যারা আছো বা বায়োলজির যারা আছো তারা কিভাবে পাস করতে পারবে। সবার আগে আমাদের জানতে হবে যে হার্ডওয়ার্ক তো সবাই করে, ঠিক আছে, হার্ডওয়ার্কের পাশাপাশি কিন্তু স্মার্ট ওয়ার্ক করতে হবে। আমাদের দেখতে হবে যে আমরা স্মার্ট ওয়ার্কটা কীভাবে করব এই 40 দিনের স্ট্র্যাটেজিতে, ঠিক আছে। তাহলে দেখো, আমি একটা প্ল্যান বানিয়ে নিলাম, আশা করি এই প্ল্যানটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। এবার আমরা ফোকাস করব আমাদের এই 40 দিনে আমরা কি করব। ফার্স্ট ওভারঅল 40 দিনের মধ্যে একটা স্মার্ট ওয়ার্ক যদি আমরা দেখে দিই, ম্যাক্সিমাম আমাদের কি করতে হবে, ম্যাক্সিমাম আমাদের তো যে NCERTর বইগুলি, সেগুলি তো আমার সবার আগে ভালো করে কভার করতে হবে। NCERTর যে 11 এবং 12-এর, NCERTর যে আমাদের 11 এবং 12-এর বইগুলি আছে, সেই বইগুলি আমাদের কমপ্লিট করতে হবে। এই 11-12-এর থেকেই বেশিরভাগ আমাদের SL/STর লাইফ সায়েন্সের কিন্তু কভার হয়ে যাবে। এছাড়া 2-3টা আছে যেটা আমাদের জুলজির, ঠিক আছে, জুলজির যে ভার্টিব্রেট, ইনভার্টিব্রেট যেগুলি আছে, জুলজির কিছু চ্যাপ্টার আছে যেগুলি আমাদের চলে এসেছে যে গ্র্যাজুয়েশন লেভেল থেকে, ঠিক আছে। এই 1-2টা যেগুলি গ্র্যাজুয়েশন লেভেলে আছে, সেই 1-2টা আমরা পরে পড়ব। আগে আমরা 11-12গুলো পুরো কমপ্লিট করে নেব। এগুলি হবে আমাদের NCERT লেভেলের, ঠিক আছে। তাছাড়া আমরা মক টেস্ট দিতে হবে MCQর আকারে। যদি আমরা মক টেস্ট না দিই তাহলে আমরা বুঝতেই পারবো না যে আমাদের প্রিপারেশন কতটুক হয়েছে। একটা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে মক টেস্ট হলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। মক টেস্ট দেব, তাছাড়া যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রগুলি আমরা সলভ করব, যে কিভাবে কোন জায়গা থেকে কোন প্রশ্নগুলি বেশি এসেছে, কোন জায়গার কোন চ্যাপ্টার থেকে একটু বেশি কোশ্চেন আসে, কোন চ্যাপ্টার থেকে একটু কম কোশ্চেন আসে। যেহেতু আমাদের লাইফ সায়েন্স, জুলজি, ভুটানি এবং হিউম্যান ফিজিওলজি 3টা আমাদের সাবজেক্ট আছে, এবং এই 3টা সাবজেক্টে কিন্তু প্রচুর সিলেবাস, এবং প্রচুর সিলেবাসের মধ্যে প্রচুর কোশ্চেন। তোমরা কোনটা বাদে কোনটা ছাড়বে বা কোনটা পড়বে মানে বুঝতেই পারবে না, ঠিক আছে। আমি যদি ধরে নিই যে আমাদের স্যাররা ম্যাথ যে প্রিপারেশন নিচ্ছে SL/ST, ম্যাথ একটা চ্যাপ্টারের মধ্যে হয়ে যাচ্ছে যে এইখান থেকে এইটুকু বাস শেষ। আমাদের কিন্তু লাইফ সায়েন্সের মধ্যে 3টা হচ্ছে আমাদের যে সাবজেক্ট, জুলজি, ভুটানি আর হচ্ছে হিউম্যান ফিজিওলজি। তো কোনটা ছেড়ে কোনটা পড়বে মানে বোঝা সম্ভব না। তো যার জন্য হিউজ পরিমাণের আমাদের সিলেবাস, হিউজ পরিমাণের টপিক, এবং মানে মনে রাখা বা ধরে রাখা এটা একটু পসিবল হয়ে ওঠে না। আর যারা তোমরা পরীক্ষা দিচ্ছ অবশ্যই তারা BSc বা MSc করা, তো তোমাদের বা হয়তো তোমরা কোনো স্কুলেও পড়াও বা টিউশনির সাথেও যুক্ত আছো, তো সেই ক্ষেত্রে তোমাদের হয়তো এতটা প্রবলেম হওয়ার কথা না। কিন্তু তারপরেও পড়ানো একটা ব্যাপার আর নিজে পড়া একটা ব্যাপার, দুইটার মধ্যে পার্থক্য আছে। আমি কাউকে যে কোনোভাবে পড়িয়ে নিতে পারবো, কিন্তু নিজে পড়ে পাশ করেটা সেটা কিন্তু অন্যরকম ব্যাপার। দুইটার মধ্যে অনেক ডিফারেন্স আছে, দুইটা কেউ মেলাবে না। কেউ যদি ভাবো যে আমি সারাদিন টিউশন করি বা সারাদিন পড়াই, সেই ক্ষেত্রে আমার সেই কোনো প্রিপারেশন নিতে হবে না, তাহলে ব্যাপারটা কিন্তু ভুল। দেখো, পড়ানো ব্যাপারটা আর নিজে পড়ে পরীক্ষায় পাশ করা ব্যাপারটা, দুইটার মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্স আছে। বোঝার চেষ্টা করবে, ওভার কনফিডেন্স করবে না। কিছু স্টুডেন্ট আমাকে ফোন করে বলে, ম্যাম আমি তো সারাদিন টিউশনই করি, তো আমার সেই আর প্রিপারেশন নেওয়ার দরকার নেই। দেখো, এগুলি কিন্তু ওভার কনফিডেন্স, এরকম করবে না। এরকম করলে কিন্তু পাশ করতে পারবে না। তুমি পড়াচ্ছ একজনকে, এটা অন্য ব্যাপার, আর তুমি নিজে পড়ে পরীক্ষা দেবে, দুইটার মধ্যে
মধ্যে অনেক পার্থক্য, দিন রাত পার্থক্য। তো আজকে আমি 40 দিনের স্ট্র্যাটেজি এটাই নিয়ে এসেছি। ফার্স্ট অফ অল যেগুলি পড়েছো সেগুলি ভালো করে রিভিশন দিয়ে নাও, কারণ আর বেশি সময় নেই। আর এনসিইআরটির 11-12টা ভালো করে কমপ্লিট করতে হবে। তাছাড়া জুলজির কিছু চ্যাপ্টার আছে যেগুলি গ্র্যাজুয়েশনের, সেগুলি আমরা পরবর্তী সময় দেখব পরীক্ষার কিছুদিন আগে, কারণ এগুলি ভুলে যাওয়ার চান্স সব থেকে বেশি থাকে। যখনই পড়বে, যদি তোমার মনে হয় যে এটা লাস্টের দিকে একটু দেখতে হবে, সেখানে তুমি কিন্তু একটু মার্ক করে রাখবে কোনো একটা হাইলাইটার দিয়ে, ঠিক আছে? হাইলাইটার বাজারে পাওয়া যায় 30-40 টাকা, ওই হাইলাইটার দিয়ে মার্ক করে রাখবে যে এই জায়গাটা আমি পরবর্তী সময়ে পড়বো, ঠিক আছে? একটু দেখতে হবে, কারণ যা পড়ে যাচ্ছ পরবর্তী সময়ে আর কিন্তু রিভিশন দিতে পারবে না, রিভিশনের সময় পাবে না। 3টা সাবজেক্ট, বোটানি, জুলজি এবং হিউম্যান ফিজিওলজি, 3টা রিভিশন দিতে তুমি কিন্তু পারবে না। আর পরবর্তী সময় যা দিচ্ছ রিভিশন এখনই দিয়ে দিতে হবে। আর যেটা মনে করো তোমার মনে থাকে না, সেই জায়গাটা তুমি পরবর্তী সময়ে মানে পরীক্ষার আগে একটু দেখে নেবে। তো সেই জায়গাটা একটু বুলেট মার্ক বা হাইলাইটার দিয়ে একটু ট্রিক মার্ক করে রাখবে, ঠিক আছে? আর কিন্তু রিভিশন দেওয়ার সময় নেই। এবার আমরা 40 দিনের ডে 1 থেকে ডে 40 পর্যন্ত সেইটা আমরা দেখব। এই দেখো, ফার্স্ট অফ অল 1 থেকে 10 দিনের স্ট্র্যাটেজি আমি বার করলাম। প্রথম আমাদের যেই চ্যাপ্টারগুলি থেকে প্রতিবার পরীক্ষার মধ্যে বেশি আসে সেইগুলি কিন্তু আমি তুলে ধরেছি। এই ভিডিওটা কিন্তু অনেকটা হেল্পফুল, যারা দেখে থাকো তাদের জন্য মানে কি বলবো, মানে 100-এ 100। আর যারা দেখো না তাদের জন্য কিন্তু মানে একটা জিনিস তোমরা লস করে নিচ্ছ। এরকমভাবে অন্য কোনো চ্যানেলে বা অন্য কোথাও কেউ বলবে না। আমি বলে দিচ্ছি, 1 থেকে 10 দিনের মধ্যে সব থেকে বেশি যে চ্যাপ্টারগুলি ফোকাস করবে, যেগুলি থেকে প্রশ্ন আসে এগুলি থেকে মিস হবে না একটা প্রশ্ন। যেই বায়োলজি টিচারই হোক, উনি ভুটানির হোক, উনি জুলজির হোক, উনি ফিজিওলজির হোক, যেই টিচারই হোক না কেন, যেই প্রশ্ন করবে তার কিন্তু এই চ্যাপ্টারগুলি থেকে সে প্রশ্ন করবে। সবাই আগে এই চ্যাপ্টারগুলি ও দেখবে এবং এই চ্যাপ্টারগুলি থেকে প্রশ্ন দেবে, এগুলি থেকে মিস হবেই না। তো দেখি চ্যাপ্টারগুলি কি কি ডে 1 থেকে ডে 10 দিনের মধ্যে, ঠিক আছে? মানে 20 তারিখ থেকে জুলাইয়ের 30 তারিখের মধ্যে কি করবে। সেল স্ট্রাকচার, ফাউন্ডেশন, বায়োমলিকুলার ভালো করে দেখবে। সেল সাইকেল, সেল ডিভিশন, মাইটোসিস অ্যান্ড মিওসিস এগুলি দেখবে। জেনেটিক্স, তারপর হলো জেনেটিক্সের মধ্যে দেখবে ক্রোমোজোমটা দেখবে, ডিএনএ দেখবে, আরএনএ দেখবে। আরএনএ ডিএনএ আমি কিন্তু ক্লাস দিচ্ছি তোমাদের। রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এগুলিও আমি দিয়েছি। তারপর ইভলিউশন, অরিজিন অফ লাইফ, এইগুলি বাদ দিয়ে কোনো টিচারই মানে লাইফ সায়েন্সের প্রশ্ন করতে পারবে না, এইগুলি পরীক্ষায় আসবে। তো ডে 1 থেকে ডে 10-এর মধ্যে এনসিইআরটির মধ্যে এই সবগুলি পেয়ে যাবে। তো এনসিইআরটির মধ্যে এই সবগুলি তোমরা দেখবে। শুধুমাত্র ইভলিউশনটা বা অরিজিন অফ লাইফ এটা এনসিইআরটি ভালো করে নাও পেতে পারো, এটা গ্র্যাজুয়েশন বইটা একটু দেখতে হবে। গ্র্যাজুয়েশনের থেকে যা তোমরা পড়েছো সেখান থেকে একটু দেখে নেবে। এই চ্যাপ্টারগুলি বাদ দিয়ে কিন্তু কোনো পরীক্ষা হবে না। এই চ্যাপ্টারগুলি কিন্তু ভালো করে পড়বে আগে, মানে ডে 1 থেকে ডে 10। ডে 1 থেকে ডে 10 মানে কত আমাদের হবে যে জুলাই মাসের 20 তারিখ থেকে জুলাই মাসের 30 তারিখের মধ্যে আমার এই চ্যাপ্টারগুলি কমপ্লিট করতে হবে, ঠিক আছে? পরবর্তী দেখব আমরা। এবার ডেলি আমার কয় ঘন্টা পড়তে হবে দেখো, আমি কিভাবে রাখলাম। 2 ঘন্টা আমার কনসেপ্ট পড়তে হবে, রিডিং পড়তে হবে, নোট করতে হবে বা এনসিইআরটির বই ফলো করে পড়তে হবে 2 ঘন্টা, ঠিক আছে? বাকি 2 ঘন্টা আমি এমসিকিউ করব। মানে যে চ্যাপ্টারগুলি পড়েছি সেই চ্যাপ্টারগুলি আমি এমসিকিউ আরে দেখবো, যে মক টেস্ট দিয়ে দেখবো। সাপোজ আমি সেল স্ট্রাকচার পড়ে নিয়েছি, এবার সেল স্ট্রাকচার 2 ঘন্টার মধ্যে আমার শেষ। বাকি 2 ঘন্টা আমি সেল স্ট্রাকচারের উপরে কি দেবো, মক টেস্ট দেবো, ঠিক আছে? তারপর দেখবো আমি 1 ঘন্টা পিবিএসইআরের কোশ্চেনের সেল সাইকেল থেকে বা সেল স্ট্রাকচার থেকে কি কি কোশ্চেন এসেছে সেগুলি আমরা দেখব, ঠিক আছে? তারপরে 1 ঘন্টার মধ্যে আমি কি দেখব, যে শর্ট একটা রিভিশন, মানে যেগুলি আমি ব্রডভাবে পড়েছি বা যেগুলি আমি এমসিকিউ পড়েছি বা প্রিভিয়াস ইয়ার পড়েছি, সেই 1 ঘন্টা আমি কি করব, শুধুমাত্র রিভিশন করব। তাহলে ডেলি আমার কত ঘন্টা পড়তে হবে? 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা। ডেলি আমার 24 ঘন্টার মধ্যে আমার জীবনের 24 ঘন্টা থেকে 6 ঘন্টা কি আমি বের করতে পারবো না? 6 ঘন্টা কি আমার পড়ার উপরে দিতে পারবো না? সেই 6 ঘন্টা কিন্তু আমার জীবন বদলে দেবে। এখানে কিন্তু চাকরির লড়াই চলছে, আমাদের চাকরির লড়াই শেষ 40 দিন, ঠিক আছে? শেষ 40 দিন চাকরির লড়াইয়ের শেষ 40 দিনে 6 ঘন্টা তুমি যদি দিতে পারো, তাহলে কিন্তু তুমি এই মানে
এই জায়গায় তুমি উদ্ধার হয়ে যাবে, একটা সরকারি চাকরি তোমার এসে যাবে। আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি, এই 6 ঘন্টা তোমার দিতেই হবে নিজেদের লাইফ থেকে। 6 ঘন্টা তুমি যদি ঘুমাও আর 6 ঘন্টা যদি তুমি পড়া দাও, 12 ঘন্টা তোমার জীবন থেকে চলে গেল, আর 12 ঘন্টা তো তোমার বাকি আছে বাকি কাজগুলির জন্য, তাই না? 6 ঘন্টা যদি ডেলি তুমি পড়ো তাহলে কিন্তু তুমি পাস করে যাবে। ডেলি প্ল্যানে আমি লিখে দিয়েছি এবং এই 6 ঘন্টায় কি কি পড়বে সেটাও বলে দিয়েছি। পরবর্তী আমরা দেখব ডে 11 থেকে ডে 20, ঠিক আছে? ডে 11 থেকে ডে 20 মানে আরও 10 দিন। এটা হলো আমাদের আগস্ট মাসের 1 তারিখ থেকে আগস্ট মাসের 10 তারিখ, ঠিক আছে? আগস্ট মাসের 1 তারিখ থেকে আগস্ট মাসের 10 তারিখ আমরা কি পড়বো? হিউম্যান ফিজিওলজি। হ্যাঁ, হিউম্যান ফিজিওলজি পড়ব প্লাস ইকোলজি পড়ব। এই চ্যাপ্টারগুলি পরীক্ষায় আসে। হিউম্যান সিস্টেম যেগুলি ডাইজেশন সিস্টেম, সার্কুলেশন, তারপর রেসপিরেশন, এক্সক্রিশন, হরমোনস, এগুলি কিন্তু বাদ দিয়ে কোনো টিচারই প্রশ্ন করবে না। তারপর প্ল্যান্ট ফিজিওলজির মধ্যে ফটোসিনথেসিস, রেসপিরেশন, গ্রোথ হরমোন, এইগুলি বাদ দিয়ে কোনো টিচার কোশ্চেন করবে না। তারপর ইকোলজি, তারপর হলো এনভায়রনমেন্ট পলিউশন। পলিউশন থেকে তুমি যে কোনো পরীক্ষা দাও, পলিউশন থেকে এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, তারপর যে কেমিক্যাল পলিউশন, মানে যেই পলিউশন আছে একটা কোশ্চেন তুমি পাবে। তারপর বায়োডাইভার্সিটি, বিভিন্ন ধরনের যে বায়োডাইভার্সিটি, আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু প্রচুর বায়োডাইভার্সিটি আছে, একদম লিস্ট বানিয়ে নাও বায়োডাইভার্সিটির, কোনটা কোথায় আছে, কোন জায়গায় কোনটা পাওয়া যাচ্ছে। একদম বায়োডাইভার্সিটিতে একটা প্রশ্ন থাকেই থাকে। এই কোশ্চেনগুলি বাদ দিয়ে কোনো টিচারের ক্ষমতা নেই প্রশ্ন করার। এই চ্যাপ্টারগুলি আসবে। তো যেভাবে স্ট্র্যাটেজি দিচ্ছি লাইফ সায়েন্সে, সেই স্ট্র্যাটেজিগুলি যদি ফলো করো তাহলে কিন্তু তুমি SLSTর মধ্যে পাস করে যাবে। এই ভিডিওটা তোমাদের জন্য প্রচুর হেল্পফুল। এইরকমভাবে কেউ চ্যাপ্টার ধরে বলবে না। আমি এত বড় বড় চ্যানেলও দেখেছি কেউ চ্যাপ্টার ওয়াইজ বলেনি। তারপর আমাদের কি ফলো করতে হবে? ফোকাস করতে হবে আমাদের কিওয়ার্ডসগুলির মধ্যে। কিছু চ্যাপ্টারের মধ্যে দেখবে কিওয়ার্ডস থাকে যেগুলি আমাদের 11, 12 NCERTর বইগুলির মধ্যে লেখা থাকে। কিওয়ার্ডসগুলি আমাদের সব থেকে বেশি মনে রাখতে হবে। তাছাড়া যে হরমোন কোনগুলি, এনজাইম কোনগুলি, দেখবে অনেকে হরমোন এবং এনজাইমের মধ্যে পার্থক্য বুঝতে পারে না। সেই জায়গায় মানে হরমোনের জায়গায় এনজাইম দিয়ে দেয়, এনজাইমের জায়গায় হরমোন দিয়ে যায়। এইগুলি ভালো করে পড়বে, কিওয়ার্ডসগুলি ভালো করে পড়বে, এক্সাম্পলগুলি ভালো করে দেবে। দেখবে সংজ্ঞা না দিয়ে এক্সাম্পল থেকে কোশ্চেন দিয়ে দেয়, তো এক্সাম্পলগুলি ভালো করে দেবে। হরমোন আর এনজাইমগুলি ভালো করে দেখবে। আর কিছু নিউমেরিক্যাল ভ্যালুস থাকে, তো সেইগুলিও একটু দেখে নেবে MCQ টাইপে। এবার আমরা চলে যাব 21 থেকে 30, মানে যে আমাদের 21 তারিখ থেকে আগস্টের 21 তারিখ থেকে না, আগস্টের 21 না, সরি, আগস্টের হবে 10 গেছে, 11 তারিখ থেকে আগস্টের 20 তারিখ পর্যন্ত, বাকি 10 দিন। আগস্টের 11 তারিখ থেকে আগস্টের 20 তারিখ পর্যন্ত আমরা কি পড়বো সেটা দেখতে হবে। এবার আমরা চলে যাব একটু অ্যাডভান্স লেভেলে, ঠিক আছে? অ্যাডভান্স লেভেলে আমরা কি দেখব? যে বায়োটেকনোলজি থাকে, আমাদের ইমিউনোলজি থাকে, মাইক্রোবায়োলজি থাকে, তারপর ক্লাসিফিকেশন অফ প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল কিংডম, এগুলি থেকে পরীক্ষায় আসবে। প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল কিংডম থেকে তো একটা আসবে, প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল কিংডম থেকে একটা পরীক্ষার মধ্যে আসবে। তারপরে রিপ্রোডাকশন থেকে আসবে, তারপরে সেল সিগন্যালিং, এনজাইম, এইগুলি থেকে কিন্তু পরীক্ষার মধ্যে আসবে। এগুলি কিন্তু পরবর্তী মানে আগস্টের 11 থেকে 20-র মধ্যে দেখবে, যেটা আমাদের পেয়ে যাবে 11, 12 NCERTর বই কিন্তু দেখবে। পরবর্তী আমরা দেখব, এখানেও আমি একটা স্মার্ট টিপস রেখেছি, যেখানে মক টেস্ট দেবে চ্যাপ্টার ওয়াইজ, প্রতিদিন মক টেস্ট দেবে 2টা করে, প্রতিদিন মক ওয়াইজ দেবে। আর মেনলি কথা, যেহেতু আমরা লাস্ট পর্বের দিকে চলে এসেছি, একটা OMR শিট গুগল থেকে বের করবে, ঠিক আছে? নিয়ে এটা প্রিন্ট আউট করে OMR শিটের মধ্যে একটু প্র্যাকটিস করবে। অনেকে কি হয়, পরীক্ষার সময় আমার সাথেও হয়েছিল, আমি যে কোনো পরীক্ষার মধ্যেও বসি, এবারও তোমাদের সাথে পরীক্ষায় বসবো। হ্যাঁ, তোমরা চিন্তা করো না, পরীক্ষার মধ্যে বসলে এমন কোনো কথা না যে আমি পাস করলেও মানে অফার নেব, এমন না। যেই বুলেট মার্ক করতে গিয়ে অনেকে যেমন A নাম্বার অপশানটা জানে, কিন্তু A নাম্বারে টিক না করে দিয়েছে, C নাম্বারটা বুলেট করে দিয়েছে, এরকম ভুল হয়। মনে করো A নাম্বারটা অপশান, C নাম্বারটা মধ্যে গিয়ে একটা ফুটা পড়ে গেছে, কলমের দাগ, ঠিক আছে? একটা কলমের ফুটা পড়ে গেছে, তখন কিন্তু ওই কোশ্চেনটা একদমই ক্যান্সেল হয়ে যাবে। মানে তোমার একটা জানাশোনা জিনিস থেকে একটা নাম্বার তোমার চলে গেছে। তো OMR শিটের কারণে কিন্তু অনেক স্টুডেন্ট মানে পরীক্ষায় পাশ করতে পারে না। একটা নাম্বার মানে একটা জীবন, বাঁচা আর মরার লড়াই, কিন্তু আমরা এখন বাঁচা আর মরার লড়াইয়ে কিন্তু চলছি, ঠিক আছে?
পরবর্তী আমরা দেখব, পরবর্তী হলো 37 থেকে 40 দিন, লাস্ট 37 থেকে 40 দিন। এখানে 30 দিন গেছে, বাকি 7 দিনের প্রসেসটা কোথায় চলে গেল? আচ্ছা যাই হোক, লাস্ট এটা 40 দিন, এটা 30 দিন গেছে, তো একে 37 দিন থেকে 40 দিন হবে না, এটা হবে 31 দিন থেকে। টাইপিংয়ে মিস্টেক হয়ে গেছে, এটা হবে 31 দিন থেকে 40 দিন। এবার 31 থেকে 40 লাস্ট 10 দিন আমরা কি করব, যে কনফিডেন্স আমাদের রাখতে হবে যে না আমার দ্বারা হবে, আমি পারবো। যদি তুমি মনে করো যে আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না, এরকম যদি ভাবো, তাহলে কিন্তু কনফিডেন্স লো হয়ে যাবে এবং যা তুমি শিখেছো বা যা তুমি জানো তাও ভুলে যাবে। আর ওয়ান লাইনারগুলি পড়ার চেষ্টা করবে, যে এনসিইআরটির বইয়ের মধ্যে 11-12-এর কিছু ওয়ান লাইনার জিনিস দেওয়া থাকে, এগুলি পড়ার চেষ্টা করবে। লাস্ট রাউন্ডে বড় বড় মক টেস্ট দেবে, ঠিক আছে, টপিক ওয়াইজ বড় বড় মক টেস্ট দেবে, ডেলি 2টা করে, ঠিক আছে। আর পজিটিভ মাইন্ড রাখবে, আমি বারবার বলছি পজিটিভ মাইন্ড রাখবে, তাহলে কিন্তু পরীক্ষার মধ্যে পাশ করে যেতে পারবে। তাহলে আমরা দেখালাম তোমাদের 1 থেকে 40 দিনের স্ট্র্যাটেজি, যেটা হচ্ছে আমাদের জুলাইয়ের 20 থেকে আগস্টের 31 তারিখ পর্যন্ত, ঠিক আছে, কারণ সেপ্টেম্বরে আমাদের পরীক্ষা। তাহলে এই 40 দিন যদি এই অনুযায়ী তোমরা চলো, তাহলে কিন্তু তোমরা পরীক্ষার মধ্যে পাশ করে যাবে। ডেলি 6 ঘন্টা পড়তে হবে, তুমি তোমার রুটিন অনুযায়ী ম্যানেজ করে নাও। তুমি সকালে কয় ঘন্টা পড়বে, দুপুরে কয় ঘন্টা পড়বে, রাতে কয় ঘন্টা পড়বে। আর সব থেকে বেশি রাত জাগবে না। রাত জাগলে কি হয়, আমাদের স্লিপিং যে হরমোনগুলি থাকে সেইগুলি ইমব্যালেন্স হয়ে যায়। সব থেকে বেশি মানে আমি যেহেতু বায়োলজির টিচার, একদম খোলাখুলিভাবে কথা বলতে ভালোবাসি, আমরা কিন্তু মুখে লজ্জা রেখে কোনো কথা বলি না। সব থেকে বেশি মেয়েরা যদি রাত্রে 12টার পরে ঘুমাই বা 11টার পরে ঘুমাই প্রতিদিন, আমাদের যে স্লিপিং হরমোনগুলি আছে ওইগুলি কিন্তু লড়ে চড়ে যাবে, যার জন্য কিন্তু যে পিরিয়ড প্রবলেম হয়ে যাবে। কিন্তু বেশিরভাগ মেয়েদের আজকাল পিসিওডি হচ্ছে কিন্তু এই জন্য যে বাচ্চারা অনেক রাত পর্যন্ত যে মোবাইল টিপে, যার জন্য কিন্তু ওদের পিরিয়ড প্রবলেম হয়ে যাচ্ছে। তাছাড়া যে পিসিওএস তোমরা সম্প্রতিকালে সব থেকে বেশি শুনছো, মেয়েদের সব থেকে যে বড় রোগটা হচ্ছে সেটা হলো পিসিওডি এবং পিসিওএস। এই রোগটা কিন্তু হচ্ছে আমাদের স্লিপিং যে হরমোনগুলি আছে সেগুলি ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। তার সব থেকে বড় কারণ হলো যে আমরা রাত্রে অনেক দেরি করে ঘুমাই, যার জন্য আমাদের এই হরমোনগুলি ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। তো মেয়েদেরকে বলবো রাত্রে 11টার পরে তোমরা আর পড়বে না, যেভাবেই হোক না কেন সারা দিনের মধ্যে 6 ঘন্টা বের করে নেবে, 11টার পরে আর কিন্তু তোমরা পড়বে না। তাহলে কিন্তু তোমাদের স্লিপিং যে হরমোনগুলি আছে সেগুলি ইমব্যালেন্স হয়ে যাবে এবং পিসিওডি আর পিসিওএসের সম্ভাবনা সব থেকে বেশি থাকে। এটা যে কি স্ট্রাগল করতে হয় না, আমার অনেক স্টুডেন্টদের হয়েছে। মানে সব থেকে বেশি এটার জন্যই আমি মেয়েদের রাতে মানে জেগে থাকতে মানা করি। ছেলেদের ক্ষেত্রেও সেম, রাত্রে 11টার পর্যন্ত জাগবে না, এতে কিন্তু তোমাদের যে স্লিপিং হরমোনগুলি আছে সেগুলি ইমব্যালেন্স হয়ে যাবে। পরবর্তী সময় কিন্তু তোমার লাইফে দেখা যাবে যে তোমার রিপ্রোডাক্টিভের মানে বিভিন্ন ধরনের অনেক কিছু ধরা পড়েছে বা অনেক যে প্রবলেম হয় সেটা কিন্তু এই স্লিপিং হরমোনগুলির কারণেই হয়ে থাকে। তো রাত জাগবে না, যেহেতু আমি বায়োলজি স্টুডেন্ট খোলাখালিভাবে বলে দিলাম তোমাদের। যারাই আমার ভিডিওটা দেখছো সবাই একটু মনোযোগ দিয়ে দেখবে, ঠিক আছে। রাত জাগবে না একদম। আমি যে অফলাইনে ক্লাসগুলি করাই সেখানেও বাচ্চাদের বলে থাকি যে কেউই রাত জাগবে না। রাত জাগলে হরমোনের ইমব্যালেন্স হয়ে যায়, যে আমাদের শরীরে যে FSH এবং LH থাকে, টেস্টোস্টেরন থাকে, প্রোজেস্টেরন থাকে, ঠিক আছে, সেইগুলি হরমোন কিন্তু ইমব্যালেন্স হয়ে যায়। ওরা চিনতে পারে না নিজের বডিকে, যার জন্য ওরা কিন্তু নিজের বডির অ্যাকশনেই মানে নিজে মানে খারাপ কাজ করে আর কি, মানে নিজের বডিকে সে চিনতে পারে না এই হরমোনগুলি। বা এমন হয়ে যায় যে আমাদের শরীরে টেস্টোস্টেরন বা যে প্রজেস্টেরন হরমোনগুলি থাকে সেগুলি কি হয় যে হয়তো কম, যতটুকু দরকার এতটুকু উৎপন্ন হয় না, বা যতটুকু দরকার তার থেকে বেশি উৎপন্ন হয়ে যায়। তখন কিন্তু ছেলেদের বলো আর মেয়েদের বলো অনেকটা মানে কষ্ট করতে হয়, মানে অনেক বিতর্গত মানে কি বলবো যে সাইলেন্ট কিলারলিভাবে কিন্তু এই হরমোনগুলি কিল করতে থাকে। তার জন্য রাত্রে জাগবে না, জিনিসটা খুব খারাপ জিনিস। তোমরা তো রাত্রে ঘুমিয়ে টিভি দেখো, টিভি তো এখনের দিনে দেখোই না, মানে মোবাইল টিপো, এগুলি কিন্তু খুব বাজে জিনিস। এগুলি তোমার শরীরের উপরে অনেক ইফেক্ট পড়বে। এখন যারা পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তারা বুঝতে পারছো না, তোমরা অনেক বয়স কম, তো যখন বয়স বেশি হবে তখন বুঝতে পারবে যে অনেক রাত পর্যন্ত কেন জাগলাম, কেন গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের সাথে কথা বলে জীবনটা নষ্ট করলাম, আমার হরমোনও ইমব্যালেন্স হয়ে গেল, ঠিক আছে। জীবন নষ্ট করা মানে কি, এই যে আমাদের হরমোন
হরমোনটা ইমব্যালেন্স হয়ে গেল, সারাদিন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে সারা রাত ধরে জেগে জেগে কথা বললো। হ্যাঁ, যেহেতু জিও আমাদের আনলিমিটেড দিয়ে রেখেছে, এয়ারটেল আমাদের আনলিমিটেড দিয়ে রেখেছে, রাত জেগে আমরা 12টার পর থেকে ভোর পর্যন্ত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কথা বললাম। তারপর দেখা যায় কিছু বছর পরে নিজেদের শরীরের যে হরমোন আছে ইমব্যালেন্স হয়ে গেছে, ডাক্তারের কাছে গেলে বলে যে তোমার তো হরমোন ইমব্যালেন্স হয়ে গেছে, এই ওষুধ খাও, সারা জীবন ওষুধ খেয়ে থাকতে হবে। তো সেটাই আর কি বলছি যে এইরকম করবে না, এখনও তোমাদের টাইম আছে, নিজের শরীরকে আগে ইম্পর্টেন্ট দাও, বাকি সব পরে। যেই রকমভাবে একটা ধূমপান করলে বা মদ্যপান করলে যতটা শরীরের নষ্ট হয়, রাতে দেরিতে ঘুমালেও কিন্তু আমাদের শরীরের হরমোনগুলি ইমব্যালেন্স হয়ে যায়, সেটাও কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতিকর। ঠিক আছে, এবার আসল মেন কথা হলো যে আমরা আমাদের SLST বায়োলজির প্রিপারেশন শুরু করেছি, যেখানে তোমরা পাবে মক টেস্ট, 200টা মক টেস্ট পাবে। 20 তারিখ থেকে শুরু হয়ে যাবে মক টেস্ট, 20 তারিখ থেকে আগস্টের 31 তারিখের মধ্যে, মানে 40 দিনে তোমরা 200টা মক টেস্ট পাবে। তার মধ্যে 30 মার্কের মক টেস্ট পারবে 180টা পারবে 30 মার্কের, যেখানে তোমার প্রতিটা টপিক অনুযায়ী মক টেস্ট থাকবে। আর 60 মার্কের থাকবে 20টা মক টেস্ট, যেখানে তুমি অল ওভার জুলজির মনে করো 60 মার্কের একটা কোশ্চেন, তারপরে বোটানি মনে করো 60 নাম্বার, তারপর মনে করো হিউম্যান ফিজিওলজি, মনে করো জুলজি, বোটানি, হিউম্যান ফিজিওলজি মিলিয়ে তুমি পাবে। আর এটার কিন্তু ফিস আমরা একদমই কম রেখেছি, 599 রুপিস। আর প্রথম যে 100 জন স্টুডেন্ট আমাদের সাথে কন্ট্যাক্ট করবে তারা কিন্তু 499 রুপিসে দিতে পারবে। এবং এখানে কিন্তু বোথ ভার্সন অ্যাভেলেবেল, মানে ইংরাজি এবং বাংলা দুইটা ভার্সনই তোমরা পেয়ে যাবে। যাদের যে ভার্সন আমাদের বলতে পারবে, আমরা সেই ভার্সনে প্রোভাইড করে থাকবো। এটা কিন্তু একটা অ্যাপের মধ্যে হবে, যেটা তোমরা পেমেন্ট করার পর আমি সব ডিটেলসে বলে দেবো। আর কন্ট্যাক্ট নাম্বার কিন্তু 7640889019, যেটা আমার নিজের পার্সোনাল নাম্বার। কেউ রাত তো 10টার পরে ফোন করবে না, রাত 10টার আগ পর্যন্ত ফোন করবে। ঠিক আছে, এটা আমার নিজের পার্সোনাল নাম্বার তোমাদের দিয়ে রেখেছি, যে কোনো সময় যে কোনো প্রবলেমের জন্য ফোন করতে পারো। বেশি রাত্রে ফোন করবে না, আমরা তো এত রাত্রে জাগি না। ঠিক আছে, 599 রুপিস কিন্তু আমরা রেখেছি, যেখানে প্রথম 100 জনকে কিন্তু ছাড় দেওয়া হয়েছে মাত্র 499 রুপিস। এতগুলি মক টেস্ট অন্য কোথাও পাবে না। এবং এই মক টেস্টগুলি আমরা এরকমভাবে দেব যাতে এই মক টেস্ট থেকেই তোমার মানে মোটামুটি পরীক্ষার মধ্যে কমন হয়, কারণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি আমরা যাচাই করে দেখব। তারপর সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে তোমরা নিটের প্রশ্নগুলি দেখবে, বিগত 4-5 বছরের যে নিট পরীক্ষা হয়েছিল তার প্রশ্নপত্রগুলি দেখবে। যেহেতু ইদানিংয়েই নিট পরীক্ষা গেছে, এই নিট পরীক্ষা থেকে কিন্তু অল ওভার ধরতে পারো 5-6 নাম্বার কমন চলে আসবে, নিট পুরাটা কমপ্লিট করবে। ঠিক আছে, তো চলো ভাই আজকে এখানেই রাখছি, আর তোমরা কিন্তু আমার পার্সোনাল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো।